হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো টিম সেলাই আমার সঙ্গে রয়েছে এখানে, যাদের কাজের টিজার দেখেছি এখন অব্দি, বা এখন অব্দি যে গান এসছে প্রচন্ড প্রমিসিং লেগেছে এবং আমিও প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়েছি। নতুনত্ব কিছু একটা ফিল আমরা পাচ্ছি এবং সেই টিমেরই সবাই এখানে রয়েছে। এদিকে রাইটার হিসেবে সমুদ্রদা বসে রয়েছে, এদিকে রয়েছে ময়ূকদা এবং এদিকে রয়েছে সাগ্নিকদা। তো এখন আমরা তাদের সঙ্গে কথা বলবো, এই সিনেমার ব্যাপারে অনেক কিছু জানার চেষ্টা করবো, যেগুলো অজানা ব্যাপার, যেগুলো আমরা জানি না। ক্যামেরার পিছনের অনেক কিছুগুলো নিয়ে কথা হবে। তো প্রথমে আমি রাইটারের কাছে একমাত্র যাচ্ছি, প্রথমে একদম ফার্স্টে। কারণ এই যে সেলাই সিনেমাটার নামটা খুবই ইম্পর্টেন্ট একটা নাম, কারণ সিনেমার নাম খুবই ইম্পর্টেন্ট হয় সিনেমার নাম ঠিক করার ক্ষেত্রে। তো এই যে সেলাই নামটা তোমার রাইটিং এর সঙ্গে কতটা মানে অ্যাকসেপ্টেবল হিসেবে যাচ্ছে, সেটা নিয়ে যদি বল। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলার সেটা হচ্ছে, ধরো যখন দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব হয় বা সম্পর্ক হয়, হওয়ার পরে বুঝতে পারে যে বন্ধুত্বটা হলো বা সম্পর্কটা হলো। ঠিক সেরকমই যদি দুটো কাপড়কে আমরা সেলাই করি, দুটো কাপড়ে কেউই জানতে পারছে না সেলাইটা হচ্ছে বা হবে। ঠিক সেরকম দুটো মানুষেরও কেউ জানতে পারে না যে বন্ধুত্বটা হবে। এটা একটা অজানা প্রসেস, যে অজানা প্রসেস দুটো মানুষকে বা দুটো এন্টিটিকে এক জায়গায় বাঁধতে পারে, তাই না? একদম। প্রত্যেকটা প্রেম, প্রত্যেকটা ভালোবাসা, এগুলো হয়ে যাওয়ার পরে আমরা রিয়েলাইজ করি, যখন হয় ওই সময় আমরা বুঝতে পারি। এই অজানা একটা দিক, যে দিকটা শুধুমাত্র নির্দোষতা রয়েছে, যে দিকটা শুধুমাত্র একটা ফ্লো রয়েছে, একটা প্রবাহ রয়েছে, একটা প্রবাহের উপর ডিপেন্ড করে, একটা প্রবাহের উপর নির্ভর করে আমরা এমন একটা দিকে এগিয়ে যাচ্ছি, মানে যে দিকটা শুধু মনে করছি আমরা আনন্দ আছে, কিন্তু ভালোবাসা তো সবকিছুর একটা মিশ্রণ। সব মিলিয়ে এই জন্য সেলাই। আর এই প্ল্যানিংটা কিভাবে হয়েছিল, মানে প্রথম মানে এটা রাইটিং প্রসেস থেকে আজকে ধর পরিচালকের কাছে আসা, পুরো অ্যাপ্রোচটা সেটা নিয়ে যদি একটু বলে, জার্নিটা নিয়ে। হ্যাঁ, প্রথমে এটা একটা ছোট গল্প ছিল। তো তারপরে সেই গল্পের প্রত্যেকটা চরিত্রকে নিয়ে যখন আমরা আরো বেশি করে ভাবনা চিন্তা করি, বিভিন্ন স্তর নিয়ে তার আলোচনা করি, সেটা একটা প্রকাণ্ড ছবি হয়ে যায় সেলাই। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ইন্টারভিউ শুরুতেই মানে মাঝখানেই, এই পুরো যে সেট আপটা বা যা কিছু হচ্ছে এটার পিছনে কিন্তু মগজমারি টিমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এখানে এসে সিরিয়াসলি চারপাশের অ্যাটমসফিয়ারটা দেখে দুর্দান্ত লাগছে। সেটা নিয়ে যদি তোমরা সবাই একটু কিছু বলো, তবে তোমার কাছে আসছে। মগজমারির অফিসে আমি এর আগে ভিজিট করিনি, আজকে প্রথম। এবং আমার এখন তো মনে হচ্ছে বিভিন্ন কাজের সূত্রে আমাকে মাঝে মাঝে আসতে হবে, কারণ এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর সেট আপ। এবং এটা তো জেনারেলি হয় যে এখনকার হাউসগুলো বা এখনকার অফিসগুলো, প্রোডাকশন অফিসগুলো ভীষণ একটু একটু কর্পোরেট স্টাইলে হয়ে যায়, কিন্তু সেখানে এই এই অফিস সেট আপটা চারিদিকে যদি তাকায়, বিভিন্ন সুন্দর আর্ট ইনস্টলেশন আছে, প্রচুর ভালো বই আছে। আমি একটু আগে সমুদ্রের সঙ্গে এটা নিয়ে আলোচনা করছিলাম। মানে এটা খুব হয় না, একটা জায়গায় গেলে একটা ফিল গুড ব্যাপার আছে। মগজমারির অফিসে সেইটা আছে বলে আমি বিশ্বাস। তোমার এটা নিয়ে কি বক্তব্য? আসলে আমাদের কলকাতার এত কাছে, মানে সাউথ সিটি ঠিক অপোজিটে এত সুন্দর একটা জায়গা আছে, এটা তো একদম জানাই ছিল না। আর এখানে আসার পরে এখানে যারা আছেন প্রত্যেকের এত ভালো ব্যবহার এবং এত কোঅপারেটিভ, তারা অসাধারণ। এবং আমি তোমার কাছেও আসছি, কারণ রাইটারদের জন্য এটা একটা বড় সুযোগ। আমরা যদি দেখি মগজমারি ক্ষেত্রে, তুমি একজন রাইটার, তো এই সুযোগটাকে কিভাবে দেখছো বিভিন্ন যারা রাইটার রয়েছে তাদের ক্ষেত্রে মগজমারির যে ব্যাপারটা? হ্যাঁ, মানে সাধারণত আমরা ভালো লেখা খুঁজি, তো একটা অনেকগুলো ভালো লেখা এবং লেখকদের যে একটা মিলিত, মানে একটা সম্মিলিত যে ব্যবস্থা, সেইটার সত্যি যারা ফিল্ম মেকার বা যারা অন্যান্য কাজ করতে চায় গল্প নিয়ে, তাদের জন্য গল্প খুঁজতে একটা সুন্দর প্রতিষ্ঠান আর কি। মানে চাইলেই তারা ভালো গল্প পেতে পারে একটা জায়গা থেকেই, বিভিন্ন ধরনের। আমার দুদিকে দুজন অভিনেতা রয়েছে, বা তাদের কাছে আমি আসবো। এবং এটা তাদের লিড অ্যাক্টর হিসেবে প্রথম কাজ, এর আগেও তারা কাজ করেছে বিভিন্ন রকম, সবটা নিয়ে আলোচনা হবে, কথা হবে। তো প্রথমে আমি তোমার কাছে আসছি, তোমার জার্নিটা সম্বন্ধে বলো, অভিনয় আসে। এবং আমি যেটুকু জানলাম ছোটবেলাতেও তুমি অভিনয় করেছো, তো সব জার্নিটা নিয়ে, এই প্রজেক্টটা কিভাবে অংশ হলে এবং এই চরিত্রটা নিয়ে যদি একটু বল। আচ্ছা, ছোটবেলা জার্নি যদি জিজ্ঞেস করো তাহলে অনেকটা সময় লেগে যাবে। ছোট করে বলতে গেলে আমার শুরু মূলত থিয়েটার দিয়ে। 2005-এ আমি থিয়েটার জয়েন করি। তারপর সেই থিয়েটারের একটা অদম্য নেশা লেগে যাওয়া, সেই নেশা থেকে আমি এখনো বেরোতে পারিনি, কোনোদিন জানিও না বেরোতে পারবো কিনা। তারপরেই থিয়েটার করতে করতে একটা সিরিয়ালের অফার আসে। ওটা আমার বাচ্চা বয়সে প্রথম মেগা বলা যায় ডেবিউ। তারপরে আমি আঁকা সাথে সাথে একটা ছবি করি, ছবিটার নাম এক টুকরো তারা। সেটা ওরা ব্রডকাস্ট করে মাঝে মাঝেই, আমিও দেখি, মানুষজন জানান আমাকে, ভাল লাগে। তারপর একটা বড় গ্যাপ, যেটা জেনারেলি হয়, মানে পড়াশোনা বা থিয়েটারের চাপ বেড়ে যাওয়া সবকিছু নিয়ে। ততদিন আমি প্রফেশনালি থিয়েটারটা শুরু করে দিয়েছি। তারপরে আবার তুমি যদি ক্যামেরার কাজ প্রফেশনালি বলো, 2021-এ সানের একটা
মেগা। তার পরে পরে আই ওয়াজ ভেরি লাকি অ্যান্ড থ্যাঙ্কস টু স্বরূপদা অ্যান্ড সমুদ্র। ওরা গল্পটার কথা আমাকে বলে। একদিন অফিসে যাই, এরকম একদিন একটা বৃষ্টির দিনে, খালি বৃষ্টির দিন এখনো, খালি তখন বৃষ্টির দিন রিলিজ করেনি, আজকে বৃষ্টির দিন রিলিজ করে গেছে। এই আজকেও বৃষ্টি হচ্ছে। এবং আজকেও বৃষ্টি হচ্ছে। একটু আগেই তোমার সাথে আলোচনা হচ্ছিল যে একটা সুন্দর বাজ করলাম, আমরা বেশ রিয়াকশন টিয়াকশন দেব। এই জার্নি এরকমই, মানে বৃষ্টি খুব ইম্পর্টেন্ট আমার কেরিয়ারে। আর তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি কিছু বলো এই সিনেমা। আমার ক্যারেক্টারটার নাম কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু হচ্ছে মানে যদি ছোট করে বলতে হয়, কৃষ্ণেন্দু খুবই মানে কনফিডেন্টলি ইনকনফিডেন্ট আর কি। মানে ও ও যে কিছু চায় জীবন থেকে সেটাও জানে, ও কি চায়ও জানে। সেই জন্য বিভিন্ন সময় প্রচুর মানুষ আসে, তাদের সাথে ওর আলাদা আলাদা সম্পর্ক, আলাদা আলাদা গল্প তৈরি হয় সেখান থেকে। সেই সব কিছুকে সেলাই করতে করতে কৃষ্ণেন্দুর নিজস্ব জীবন তৈরি হয়। বাকি চরিত্রদের সাথেও সেম, এই সবটা নিয়ে সেলাই। তো এবার আমি তোমার কাছে আসছি, তোমার অ্যাক্টিং আসার জার্নিটা নিয়ে যদি আলোচনা করা, ক্যারেক্টারটা নিয়ে যদি একটু বল। দেখো, আমাদের তিনজনেরই একটা যোগসূত্র আছে থিয়েটার। আমার থিয়েটারের পথ চলা পুরো 2000 সাল থেকেই, মানে অলমোস্ট 25 বছর হলো। তারপরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমের সঙ্গে জড়িয়ে যাওয়া, ক্যামেরার সামনে 2007 আর এটা 25, মানে এটাও 17-18 বছর হয়ে গেল। তবে এই দীর্ঘ যাত্রায় যে মোটামুটি এই যাত্রার পথে যে নাভিশ্বাসে উঠে যাওয়ার মাঝখানে বৃষ্টির দিন যে গানটি যেরকম এক পশলা বৃষ্টি নিয়ে এসছে, এই এই চলার পথে সেলাই এই বৃষ্টির দিনের মতোই এক পশলা বৃষ্টি, একটা নতুন সাহস, নতুনভাবে এগিয়ে চলার, নতুনভাবে স্বপ্ন দেখার সাহস, এটাই আমার কাছে সেলাই। আর আমার এই সিনেমার চরিত্রের কথা বলতে গেলে আসলে আমাদের প্রত্যেকটা সম্পর্কই তো এই ঝাপসা রঙে আঁকা। আমরা কেউই কোনো সম্পর্কটা যে অ্যাকচুয়ালি কি সেটা বুঝতে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলি। এই চরিত্রে বিপ্লব যে চরিত্রটা, এর হয়তো নিজের অনেক কথা বলার থাকে কিন্তু বলে উঠতে পারে না, যেটা প্রয়োজন সেটা মুখ ফুটে প্রকাশ করতে পারে না, কিন্তু তারও ভালো লাগা খারাপ লাগাগুলো থাকে এবং সে অন্যের দিকটা বেশি ভাবে, নিজেকে ছাপিয়ে গিয়ে। এরকম চরিত্রের মানুষ আমরা আশেপাশে পরিবারে দেখতে পাই। সেলাই সেই সম্পর্কগুলোকে এক জায়গায় এনেছে এবং আমার চরিত্রটাকে সেই ধরনের মানুষকে রিপ্রেজেন্ট করেছে। এই আমাদের প্রেম, ভালোবাসা, অনুভূতি, মানে বিভিন্ন সম্পর্কের যে গুণন, সেটাই এই সিনেমার বিষয়। আচ্ছা, আমাদের মাঝে ওয়ান অফ দ্য ফিমেল লিড আসছে এই সিনেমার, যেটা একটা বড় চমক, সারপ্রাইজের মানে পুরোপুরি ইন্টারভিউ এর মাঝে। ওয়েলকাম প্রীতি। হ্যালো হ্যালো। তো প্রীতি যখন এলো, আমি প্রীতির কাছেই কোশ্চেন এবার যাচ্ছি। তোমার এই সিনেমাতে সেই হচ্ছে ব্যাপার। তো তোমার এখানে ক্যারেক্টারটা সম্বন্ধে যদি কিছু বলো এবং অ্যাক্টিং লাইনে আসা সেই জার্নিটা নিয়ে যদি কিছু একটু বলো। লাবণী ভীষণই একটা এক্সট্রোভার্ট একটা মেয়ে, যেটা আমি একদমই নই। আমি প্রচণ্ড ইন্ট্রোভার্ট। আর লাবণী এই পুরো সেলাই জুড়ে সবাইকার সমস্যা মেটাতে গিয়ে নিজে পুরো মানে সেলাইয়ে যে মানে গুটুলি হয়ে যায় না, সেটা প্লে করে ফেলেছে। মানে নিজের সব সমস্যা ক্রিয়েট করে ফেলেছে সবার মেটাতে গিয়ে পুরো। আর অভিনয়ের সাথে কিভাবে আসা, অভিনয়ের সাথে মানে ছোটবেলা থেকেই আমি না সামহাউ ডান্স করতাম, তো ডান্সের সাথে সাথেই অভিনয়টা মানে ওখান থেকে আমি শিখেছি আর কি। নাচে তো একটা অভিনয় রস হয়ই, তো সেখান থেকেই শেখা। আর তার সাথে সাথে আস্তে আস্তে থিয়েটার প্র্যাকটিস, সমুদ্রর হাত ধরে ফ্রিল্যান্সিং থিয়েটার করা, মানে ওরই সব প্রোডাকশনে আমি থিয়েটার করি। আর মাঝে মনে আরো 2-1টা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো ওইভাবেই হঠাৎ করে 3 বছর আগে সিরিয়ালও করেছিলাম, তো সেটা থেকে একটু গ্যাপ নিয়েছি করোনার পরে। আর একটু অভিনয় নিয়ে চর্চা করেছি, তারপরে সেলাই। আচ্ছা, এবার আমি তোমার কাছে যাচ্ছি। আমরা যদি দেখি রাইটারের সঙ্গে ডিরেক্টরের একটা দুর্দান্ত কোলাপ দরকার একটা ভালো সিনেমা হওয়ার জন্য, বা একটা রাইটার যেভাবে ভাবছে সেটা ডিরেক্টর যেভাবে ভিজুয়ালি যেটাকে প্রেজেন্ট করছে, তো সেটা নিয়ে যদি কিছু বলো, মানে এখানে স্বরূপদার সঙ্গে কাজ করা নিয়ে
কেমন এক্সপিরিয়েন্স ছিল? স্বরূপদার সঙ্গে আমার যখন পরিচয় তখন সিনেমা আমাদের জীবনে আসেনি, ঠিক আছে। আর স্বরূপদা আমার স্কুলের সিনিয়র ছিল, ঠিক আছে। এবারে সিনিয়র ছিল, তা আমরা আড্ডা মারতাম বিভিন্ন সময়। আহ, আমাদের পাড়ার কিছু পুকুর পাড় হ্যান ত্যান বিভিন্ন জায়গায় আমরা আড্ডা মারতাম, আমরা ঘুরতে বেরোতাম। করতে 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 হঠাৎ আমরা শুরু করলাম গল্প নিয়ে আলোচনা, বিভিন্নভাবে গল্প কবিতা আলোচনা করতে 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 সেটা একটা সিনেমা নামক স্টেশনে দাঁড়ায়, এবং সেখানে অনেকক্ষণ রয়েছি আমরা, চা খাচ্ছি, হ্যান ত্যান করছি, এবং ওই মাঝখানে আরো অনেক গল্পের মধ্যে থেকে সেলাইয়ের উপর হাইলাইটার টানি এবং সেলাই হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালি পাহাড়ের ওপর অনেকটা গুরুত্ব দেওয়া হয়েছে, এবং লোকেশন ওয়াইজ সিনেমাটার যে টিজার মানে কোথাও একটা চোখের শান্তি এনে দিচ্ছে। তো সেটাও কি রাইটিং লেভেলে প্রথম থেকে মাথায় ছিল যে এরকম ভাবে জিনিসটাকে ভাববো? একটা বড় ব্যাপার হচ্ছে আমি পাহাড়ের গল্প লিখেছি পাহাড়ে না গিয়ে। এটা একটা বড় ব্যাপার, হ্যাঁ। পুরো জিনিসটাকে এইভাবে বড় ব্যাপার কিনা জানি না, তবে লিখে মানে কখনোই যাওনি মানে পাহাড় এইভাবে? সেলাই লেখার আগে যাই, হ্যাঁ, আচ্ছা। পরে গেছি। এবার তাহলে আমি পাহাড়ের বিষয়গুলো জানতে পেরেছি পুরোপুরি স্বরূপদা থেকে, মানে স্বরূপদা পাহাড় যে চোখে দেখেছে সেই চোখটাই আমার, সেই দেখাটাই আমাকে দেওয়া হয়েছে। তাতে কি হয়েছে, স্বরূপদা পরবর্তীকালে যখন ওই পাহাড় কিনে ছবিটা করছে, স্বরূপদার দেখাগুলোকে নিয়ে যেহেতু গল্পটা তৈরি, সেটাতে একটা সুবিধা হয়ে গেছে, নতুন করে আবার নতুন একটা ইন্টারপ্রিটেশন দিতে হয়নি। একদম ঠিক আছে। তো সেক্ষেত্রে যাবতীয় পাহাড়ের যে সমস্ত দৃশ্য, সেগুলো একটা ভীষণ সম্মিলিত একটা কোলাবোরেটিভ দৃশ্য তৈরি হয়েছে পাহাড়ের। এবং কলকাতা যেহেতু আমাদের সবার খুব প্রিয় শহর, হ্যাঁ, তো সেই কলকাতার শহরে কলকাতায় যা ঘটে মনে হয় যেন আমাদের গল্প, আমাদের জীবন। হ্যাঁ, মানে যখন আমরা দেখি কলকাতায় দাঁড়িয়ে কেউ কোনো স্ক্রিনে চা খাচ্ছে, আমরা চায়ের স্বাদ পাই রীতিমতো, একদম একদম। তাই না? তো সেই ধরনের একটা ব্যাপার, ঠিক তেমনই কলকাতায় প্রেম হলেও আমার মনে হয় যে আমাদের মনে হচ্ছে এরকম প্রেম হয়তো আমাদেরও হয়েছে আগে বা পরে হবে। হ্যাঁ, তো এই মানে অতীত আর ভবিষ্যতের মাঝখানে যে সুতোর কাজটা, সেটাকে তো বর্তমান বলে। সব মিলিয়ে সেলাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি রয়দাব দত্ত একটা ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করেছেন, এবং ওনার সঙ্গে কাজ করা প্রত্যেক নিউ কামারের কাছে একটা বলা যেতে পারে বড় এক্সপিরিয়েন্স। তো ওনার কাছে তুমি কিরকম ধরনের গাইডেন্স পেয়েছো একজন লিড অ্যাক্টর হিসেবে, একটা বড় নাম হিসেবে, সেটা যদি বল। প্রথমত ডিরেক্টর স্বরূপদার কাছে আমাদের অভিযোগই ছিল, এবং আমি তো রীতিমতো ঝগড়া করেছি যে অ্যাজ সাচ প্রচুর পরিমাণ আমাদের সিন নেই আমার আর রনি স্যারের। কিন্তু তুমি যেটা বললে গাইডেন্স, সেটা তো একটা মানুষকে অভিনয় করতে দেখলে তার কাজ দেখেও শেখা যায়। রজতাভ দত্ত ইন্ডাস্ট্রির এখন ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স, ওয়ান অফ দ্য স্কিলড অ্যাক্টার্স, সেটা থিয়েটারে বলো, সেটা সিনেমায় বলো। সেই মানুষটাকে এতগুলো দিন, যে কটা দিনই আমরা স্যারকে পেয়েছি সেটে, সে মানুষটাকে ফ্লোরে জাস্ট বিহেভ করতে দেখা, সে মানুষটার বাকিদের সাথে কথা বলা, কো অ্যাক্টার্সদের সাথে কমিউনিকেট করা, এবং তোমরা টিজারে এবং বিভিন্ন যে দুটো গান রিলিজ করেছে ইউটিউবে, সেগুলো দেখতে পেয়েছো যে অনেকগুলো বাচ্চা কাচ্চাকে ডিল করছে রনি স্যার। তো তাদের সাথে যখন উনি অভিনয় করছেন, উনি একবারও এটা মনে হতে দেননি যে হি ইজ ওয়ান অফ দ্য নেমস। সেইটা আমাকে খুব ইন্সপায়ার করেছে যে মানে আদতে একদম গ্রাউন্ডেড থেকেও যে ওরকম একটা মাপের অভিনেতা এবং ওরকম একটা বড় মানুষ হওয়া যায়, এটা হ্যাটস অফ টু হিম। এবং পার্সোনালি আমাকে যদি বলো, এই মানুষগুলোর থেকে আমাদের শেখা, মানে এদের মতো করা, যে এই সিনটা একটু ওনার মতো তাকা, একটু ওনার মতো বলার চেষ্টা করি, সেই মানুষটাকে চোখের সামনে দেখা এবং তার সাথে একটা ফিল্ম শেয়ার করা, এটা মানে আই এম ভেরি ভেরি লাকি, অ্যান্ড থ্যাঙ্কস টু স্বরূপদা। আর এই সিনেমাটার সঙ্গে বৃষ্টির একটা ইম্পর্টেন্ট রয়েছে, মানে সেটা গান জুড়ে বলি বা সবকিছু একটা ফিল আসছে কোথাও গিয়ে, এবং বর্ষাকালের টাইমে সিনেমাটা রিলিজ করছে, এটা আই থিঙ্ক একটা বড় প্রাপ্তি, মানে পুরোপুরি মিলে যাচ্ছে সবকিছু। তো সেটা নিয়ে যদি কিছু বল। আসলে এই সিনেমাটা থেকে শুরুর থেকে এখনো পর্যন্ত যে জার্নিটা, এটা শুধুই প্রাপ্তি আর প্রাপ্তি। ওর মস্তিষ্ক প্রসূত, তারপরে স্বরূপের সঙ্গে আলোচনা করে একটা দিন নির্ধারণ করা যে দিন থেকে শুটিংটা হবে, এবং সেইটা চলার পর থেকে এক এক করে প্রাপ্তির ভান্ডারও সম্পূর্ণ হয়েছে। যেমন ভাবে আমাদের যে এডিটর প্রণয়দা সূত্রে আমাদের সঙ্গে আসা, বা তিমিরদার গান গাওয়া, সোমলতাদির গান গাওয়া, এবং বৃষ্টির দিন যবে থেকে আমরা অন এয়ার হয়েছে, ইউটিউবে এসছে, তার যে ব্যাপ্তি, এবং লাস্ট যখনই যেই গানটা চালাচ্ছে, কলকাতা জুড়ে যে গভীর নিম্নচাপ চলছে, সে বাইরের রেফারেন্স সেই বৃষ্টিটা পাচ্ছে, এটাও তাদের মনে কোথাও একটা ছোঁয়া দিয়ে যাবে যে এই যে প্রেক্ষাপটগুলো তৈরি হচ্ছে, এটা আমাদের সিনেমার জন্য শুভ সংবাদই আছে। তো এটার তো তাৎপর্য অনেকটাই।
আচ্ছা, এবার আমি তোমার কাছে আসছি। পরিচালকের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স এবং শুটিং এরকম বিভিন্ন লোকেশনে হয়েছে, সেটা নিয়ে যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, অনেক কিছু নতুন শিখেছি, জেনেছি, অনেক মানুষের সঙ্গে আলাপ হয়েছে, তাদের এক্সপিরিয়েন্স, তারা অনেকটা আমাদের হেল্প করেছে পুরো প্রসিডিওরটায়। যেমন স্বরূপ স্যার আমাদের অভিনয়ে অনেকটাই হেল্প করেছে, কিভাবে ক্যারেক্টারটা করতে হবে, কিভাবে ক্যারেক্টারের গ্রাফটা তৈরি করতে হবে সেটার বিষয়ে। সমুদ্র তো একটু গ্রুমিং এর দিকে ছিলই, মানে আমাদেরকে বলেছে যে এইভাবে একটু করো, লাবণীকে এইভাবে আমি দেখেছি, তো তুমি এইটা একবার ট্রাই করো। লাবণী কি মানে ওই চোখ পিটপিট করতে পছন্দ করবে, সেইটা করবে নাকি এইটা করবে, সেটা ডিটেলিং গুলোতে সমুদ্র ভীষণ হেল্প করেছে। আর কো অ্যাক্টার্সরা তো খুবই ভালো, খুবই খুবই মানে কি বলবো, ওটাকে কি বলে যেন আমাদের ইয়েতে, আমরা অনস্ক্রিন বন্ধু, অফস্ক্রিন আমরা বন্ধু। হ্যাঁ, ময়ূক তো পাহাড়ে, ময়ূকের সঙ্গে আমার পাহাড়ে বেশি সিন আছে, চিত্রাঙ্গদার সঙ্গেও আছে, ময়ূকের সঙ্গে মানে বেশি আছে, ছিল না? হ্যাঁ হ্যাঁ। তো ওরা দুজনাও খুব কোঅপারেটিভ করেছে, আর ভীষণ ইম্প্রোভাইজ করেছে শাগনিকের সঙ্গে, মানে শাগনিক আমার সঙ্গে ভীষণ ইম্প্রোভাইজ করেছে, মানে আমরা হ্যাঁ 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 একদমই একদমই। আমার সঙ্গে আমার বন্ধু মানে হ্যাঁ, ময়ূকের সঙ্গে আমার আগে হয়েছে আলাপ, শাগনিক, চিত্রাঙ্গদা ওদের সঙ্গে, সমুদ্র তো তারও আগে থিয়েটার থেকে, স্বরূপ স্যারের সঙ্গে 7 বছর আগে থেকে চেনা, আর কি, তখনই মনে হয় সমুদ্রের সঙ্গে আমার চেনা হয়েছে। একদম প্রথম থেকে। আর একটা কি যেন জিজ্ঞেস করেছিল তুমি? সৌরভদার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স পরিচালক। তো আমি ফার্স্টেই বলে দিলাম মনে হয়, বলে দিয়েছে না আগে ছিল? ও হ্যাঁ, আরেকজনে আছে, সেটা হলো প্রণয়দা, মানে এডিট যখন করেছে আমাকে ডেকে নিয়ে এসে বলেছে দেখ এইটা কিন্তু মানে এইখানটা ভুল, এইটাকে শুধরা, সেটা হলো পজ। অভিনেতাদের টেকনিক্যাল যারা অ্যাক্টার্স হয় তাদের পজটা খুব মাথায় রাখতে হয়, তো সেই পজটাকে নিয়ে একটু খেলা। মিউজিক্যাল সিনেমাতে কিন্তু এক্সপ্রেশনের উপর অনেকটা ডিপেন্ড করতে হয়, মানে এটা হ্যাঁ 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 একদমই। তো সেখানে এডিটে গিয়েও আমার ক্লাস হয়েছে। এক্স্যাক্টলি, এটা আমাদের শুরু, এটা আমাদের হ্যাঁ, আমার তো অলরেডি আমাকে তো এই আমাদের শুটিং এর সময় থেকে শুরু করে, এটা তো আমাদের যেখান থেকে তুমি শুরু করে আমাদের শুরু, আমাদের ডিরেক্টর, আমাদের এডিটর, যারা আমাদের মেন্টর, তারা প্রত্যেকটা মুহূর্তে এটাকে আমাদের শুরুটা যে শুরুই এবং আমাদের দীর্ঘ পথ চলা যে বাকি, এটা আমাদের প্রত্যেক মুহূর্তেই তারা মনে করিয়ে দিয়ে গেছে। ইভেন যখন আমরা আগের দিন টিজারটা মানে লঞ্চ করেছি, তারপরেও সেইটাও মানে ফাইনাল হওয়ার আগে কতবার ইম্প্রোভাইজ হয়েছে সেটা মানে সত্যি বলার অবকাশ রাখে না। ইভেন কি সেটেও একদম, একদম, ইম্প্রোভাইজড হয়েছে, অনেক জায়গায় কেটেছে, সেখানে নতুন কিছু ডায়লগ ওই পাহাড়ে মানে ক্লাইম্যাক্স সিনেও তাই, ক্লাইম্যাক্স নেই, মানে তখন আবার নিজেকে নতুন করে আবার সব করে। প্রণয়দার সাথে আলোচনার পরে আমি এটা ফিল করেছি যে একজন অ্যাক্টর যে প্রফেশনাল নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়, তার এডিট টেবিলে বসা কতটা ইম্পর্টেন্ট। এটা প্রণয়দা হাতে ধরে আমাদের বুঝিয়েছে যে এটা ঠিক আছে, ভালো বলেছিস, বলে যদি একটু এক্সপ্রেশনটা হোল্ড করতিস আমার কাটতে সুবিধা হতো। বকা খেয়েছি, আবার যেগুলো ভালো করেছি পুরো সেটে সবার সামনে বলেছে। তো মানে একদমই মানে স্বরূপদা, প্রণয়দা, এরা দেবাশিসদার কথা বলবো আমি, মিকিদা, এরা সিনিয়রের মতো সবসময় মানে মাথা থেকে হাতটা সরায়নি যে তোরা করাচ্ছি। এটা ভীষণ ইউজফুল আমাদের জন্য, ভীষণ। যেবার আমি তোমার কাছে যাচ্ছি, প্রত্যেক সিনেমাটা এক্সপেক্টার থাকে যারা দর্শকদেরকে হলে টানতে বিশেষভাবে সাহায্য করে। তো এটা টিজার এবং গান এমনিতে একটা এক্সপেক্টার হিসেবে কাজ করছে, লোকের ভালো লাগছে দেখে অর্গানিক্যালি। তো তোমার মতে একজন রাইটার হিসেবে সিনেমার এক্সপেক্টার কি হতে চলেছে দর্শকের জন্য? দুটো, এক হচ্ছে এই ফিল্মটাকে আমরা দুটো কথায় লাভ এডুকেশন বলতে পারি। ঠিক আছে, আমাদের এখানে একজন মিউজিক টিচার রয়েছেন যার চরিত্রে অভিনয় করছেন রজত ভট্ট, তিনি মিউজিক টিচারের সঙ্গে সঙ্গে লাভ এডুকেটারও। ঠিক আছে, তো ভালোবাসার বিভিন্ন ধরনের জটিলতা যেগুলো আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় সহজ, কিন্তু একটু যদি গভীরে যাই, একটু যদি তার পাশে বসি, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা অতটা সহজ নয়। তো সেই সহজ মানে সেই জটিল ব্যাপারটাকে আরো সহজ করে বলে দেওয়া আছে এখানে এই মিউজিক টিচার
তথা লাভ এডুকেটরের মাধ্যমে। আরেকটা ব্যাপার হচ্ছে এর সঙ্গে জুড়ে যায় আমাদের মানে সম্পর্ক বিষয়টা। মানে ধরো কোনো কোনো সম্পর্ক হয় যেগুলো তুমি দুম করে নাম দিতে পারবে না, তাই না? মানে নাম দিলে আবার সেটা বিগড়ে যায়, আবার নাম না দিলেও বিগড়ে যায়। তো এইরকম সময় আমাদের যে তথাকথিত সামাজিক যে সমস্ত টার্ম রয়েছে সেই টার্মগুলো আমাদের পছন্দ হয়। হ্যাঁ, মানে একটা ছেলে এবং একটা মেয়ে ধরো তারা বন্ধু, এবার তারা বন্ধুত্ব থেকে যদি একটু এগিয়ে যায় এবং প্রেম থেকে একটু পিছিয়ে থাকে, যে মাঝখানে যে স্টেশনটা, সেই স্টেশনের নাম দেওয়া হয়েছে সিচুয়েশনশিপ। এই টার্মটা আমাদের পছন্দ হয়। তো এই টার্মটার জায়গায় আমরা কি করতে পারি, এটা করতে গিয়ে একটা গোটা সিনেমা হয়েছে, ঠিক আছে? এবং থ্রু দিস আমরা কিছু নামকরণ নিয়ে ভেবেছি, মানে কোন কোন জিনিসে কিছু কিছু নাম হতে পারে আলাদা আলাদা। আচ্ছা, এটা আমরা করেছি আমাদের সিনেমার আর একজন গুরুত্বপূর্ণ চরিত্র কেশব লাইরির মাধ্যমে। তার কাজই হচ্ছে নোমেনক্লেচার। হ্যাঁ, সে বিভিন্ন জিনিসের শুধু নাম দেয়। এবার এরকম একটা উদাহরণ দিলে, একটা মানুষ যদি সব জেনে ফেলে তাকে সে নাম ধরে ডাকে ছাত্র বন্ধু। হ্যাঁ, তো এরকমই আর কি। মানে প্রেমিক কারা হয়? শিশুরাই মূলত হয় না? অভিজ্ঞতা তো হতে পারবে না, না বড় মানুষটা বলে গেছে। তো তো এই হচ্ছে ব্যাপার। তো এই দুটো এক্স ফ্যাক্টর আমাদের রয়েছে কিন্তু। হ্যাঁ, মানে যারা আমরা প্রেম নিয়ে বা সম্পর্ক নিয়ে ভীষণ জটিলতায় ভুগি, তাদের জন্য এটা একটা ওষুধ। আচ্ছা, তুমি এর আগে একটা ইন্টারভিউতে বলছিলে যে তুমি তিমিরদার বিরাট বড় একটা ভক্ত, বিরাট বিরাট। এবং এখানে তিমিরদার গানটা দুর্দান্ত রকমের ভালো রেসপন্স পাচ্ছে। তো তোমার কেমন ফিল হচ্ছে একজন ভক্ত এবং সে তোমার সিনেমায় কাজ করছে, সেটা নিয়ে যদি বল। না, গানটা যে হিট করবে আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। আর হ্যাঁ, মানে তিমিরদার আমি সব মানে কুলার, ফ্যান, এসি যা যা হয় এবং মানে সেটা আগে থেকেই মানে দুই পৃথিবীর গানটা রিলিজ করলো, একটা মানুষ দেখিয়ে দিল যে কি করা যেতে পারে। মানে অফকোর্স আমরা মানে পুষ্পা গানটা বাংলা দুনি গেয়েছে, ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মানে ওই মানে তিমিরদা স্টার্টেড অফ, সেই দিন থেকে আজ অব্দি ফ্যান, আমি আজীবন ফ্যান থাকবো মানুষটার। এবং শুধু মানে গায়ক তিমির বিশ্বাসকে আমাদের সিনেমাতে পাওয়া যতটা ভালো একটা ফ্যাক্টর, তার সাথেও এটা ভাল লেগেছে যে মানুষটা আমাদের সাথে আছে, সবসময় সাথে আছে। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমাদের লঞ্চ হলো, আমাদের মিউজিক লঞ্চ হলো, সেই দিনের আড্ডা, একসাথে ছবিটা নিয়ে আলোচনা করা, মানে এটা এটা মানে আই এম এক্সট্রিমলি লাকি। এবং স্বরূপদাকে এবং গোটা ইউনিটকে আমি ধন্যবাদ দেব যে মানে আমার কাছে এটা বলতে পারে যে একটি ছবিতে আমি অভিনয় করেছি যেটার গান তিমির বিশ্বাস গেয়েছেন। মানে এটা একটা মানে বিরাট ব্যাপার আর কি। মানে এটাই লর্ডসে গাঙ্গুলি হলে আমি জামা ওড়াতাম আর কি। মানে মানে আমার সত্যি ভাষা নেই। আই এম এ হিউজ ফ্যান অফ দ্যাট পারসন। আচ্ছা, এই কোশ্চেনটা আমার সবার কাছেই থাকবে। আজকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সাউথ বা বলিউডে দেখা যাচ্ছে যে একটা অভিনেতাকে নানাভাবে ইউজ করা হচ্ছে। তোমরা এই সিনেমাতে এক ধরনের চরিত্র করেছো, কিন্তু অভিনেতাদের খিদে থাকে সব ধরনের চরিত্র প্লে কর। আজকে বিজয় সেতুপতি একদিকে যেমন 96 করছে, আবার একদিকে বিক্রমে ওইভাবে আসছে। তো তোমাদের কাছে এরকম যদি সুযোগ আসে, ধরো এখানে এক ধরনের ক্যারেক্টার করেছো, একটু আরবান সেন্ট্রিক ক্যারেক্টার, আবার যদি একটা মাস মুভি করার সুযোগ আছে যেখানে তোমাকে দেখে লোক সব সিটি হাততালি দেবে, তো সেটা নিয়ে কিরকম ধরনের ভাবনা চিন্তা রয়েছে ইন ফিউচার আর কি? দেখো, আমরা অভিনেতারা সবসময় সুযোগ সন্ধান, এর নিয়ে কোনো দ্বিমত নেই। মানে তুমি আমাকে রাজার মুকুট করো বা ঘরের নেতা করো, ব্যবহার করো, এইটুকুই চাওয়া। এবং এই চাওয়ার খোঁজেই দূরে দূরে ঘোরা। এবং তার মানে এবার নক না করে স্বরূপ আমাকে এই সিনেমার সুযোগ করে দিয়েছে, এটা না চাইতেই অনেক বড় পাওয়া। তো এই সুযোগ তো খুঁজেই যাব, মানে যতদিন বাঁচবো, যতদিন শ্বাস, ততদিন এই আস তো থাকবে। এবার বাকিটা তো কপালের উপর, যারা দেখছে তাদের উপর, যদি ভালো কাজ তাদের মনে হয়। বাট দর্শকের উপর, পুরোটা আশীর্বাদের উপর নির্ভর করছে। বাট ইচ্ছা, চাওয়া তো থেকে যাবে। মানে ধরো আজকে দেবদেবা জিদ্দা তাদের সিনেমায় যদি তোমাদেরকে ধরো ভাবলো এইভাবে প্রেজেন্ট করবে, তোমরা মানে পুরোপুরি করতে রাজি নিজেদেরকে আর কি ভেঙে? হ্যাঁ, মানে এখন থেকেই রাজি আর কি। এখান থেকে বেরিয়ে যদি ডাকে আমরা চলে যাব। কিন্তু তারও আগে আমি যেটা বলবো যে মানে পরবর্তীতে সিটি হাততালি পাওয়ার আগে আমি চাই সেলাই দেখে আগে সিটি হাততালি পড়বে। মানে সেই সিটি হাততালিটা একটা সিঁড়ি হতে পারে ওই অবধি যাওয়ার আগে। আমরা তো সবসময় চাইবো যে মানুষগুলো আমাদের কাজ দেখুক, তাদের ভালো লাগতে হবে, এবং আমরা তো সবসময় চাইবো তাদেরও তো চাইতে হবে। তো ফিঙ্গার্স ক্রস, দেখা যাক কি হয়।
এবার একটা প্রবলেম নিয়ে আমি কথা বলছি ইন্ডাস্ট্রির। আজকে তুমি দেখো বলিউডে সাইয়ারা বলে একটা সিনেমা এলো, নতুন নায়িকা অনিত পাড্ডা, তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তো আমাদের বাংলাতে কিন্তু বহুদিনই হলো নতুন হিরো হিরোইন কোথাও কি উঠে আসছে না। মানে সেই প্রবলেমটা নিয়ে কি বলবো, কারণ প্রত্যেকের তো একটা খিদে থাকে নিজেকে অন্যভাবে দেখার, সেটা নিয়ে তুমি তো কিছু বল। না, অনিত পান্ডার বিষয়ে পেড্ডা মনে হয় না, অনিত পেড্ডা না, হ্যাঁ অনিত পেড্ডার কিন্তু সেই রকম ভাবে মানে ওদের যে মার্কেটিং স্ট্র্যাটেজিটাই পুরোপুরি ডিফারেন্ট ছিল। আমি একটু আগেই আলোচনা করছিলাম, সেখানে কিন্তু যারা ডেবিউ করলো তাদের কাউকে কোথাও নিয়ে যাওয়া হয়নি। এটা এটা মনে হয় আমি মনে হয় মানে সবাই মনে হয় লক্ষ্য করেছে, মিউজিক লঞ্চ থেকে শুরু করে তাদের কোথাও কোনো রকমের প্রমোশন করেনি। শুধুমাত্র যেদিনকে মানে কালকে যেহেতু রিলিজ করেছিল, তো সেদিনকে সকালবেলা তারা পুজো করছে সেটা দেখা গেছে মন্দিরে গিয়ে। আমি এইটুকুনি দেখতে পেয়েছি, কোথাও যে সেই রকম ভাবে হাইপ হয়েছে। তারা যেটাকে করেছে সেটা হলো সিনেমাটাকে প্রচার করেছে, সিনেমার গানগুলোকে প্রচার করেছে। সেটা একটা অন্য রকমের মার্কেটিং স্ট্র্যাটেজি। সেটা ডিরেক্টর মোহিত সুরি, যে আর কি ডিরেক্টর সাইয়ারার, তো তিনিও বলেছেন একটা ইন্টারভিউতে। তো আমার মনে হয় ওটা খুব ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আগে তো কাজটা দেখাই, আগে কাজটা লোকের কাছে পৌঁছক। আর কাজে যদি আমরা থাকি, মানে আমরাও যেহেতু নতুন, তো তারা তো তাদেরকে তো মানুষ চিনবে, তাই না? তো কাজটা হিট হওয়াটা দরকার, ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা কোন মাধ্যমে কাজ করছি, এটা তো একটা বড় প্রশ্ন। আমাদের এখনো সিনেমা করার পর কতগুলো হলে, কলকাতার মধ্যে পশ্চিমবঙ্গে কতগুলো হল পাচ্ছে, এটা নিয়ে আমাদের প্রচন্ড ভাবতে হয়। তারপরে আর ওদের যে জায়গায়, ওদের তো সারা ভারতবর্ষ বাইরেও সবাই দেখার সুযোগ পায়। আমরা যারা বাংলায় কাজ করি, বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এই যে সবাই পা রাখছি বলতে গেলে, এবং যে বাংলা ইন্ডাস্ট্রি, এক্সিস্টিং বাংলা ইন্ডাস্ট্রি আছে, সত্যি তো অনেক ধরনের প্রতিবন্ধকতাকে সরিয়ে লড়াই করে একটা জায়গায় পৌঁছাতে হয়। তো তুলনা তো আমাদের সঙ্গে ওই অর্থে করা যায় না, আমরা প্রত্যেকে আমাদের নিজেদের লড়াইটা লড়ছি। তবে এইটা অস্বীকার করার কোনো জায়গায় নেই, বাংলায় প্রতি পদক্ষেপে বাংলা কিভাবে এগোচ্ছে, বাংলায় যে সুন্দর কাজগুলো হচ্ছে এখন এবছর বক্স অফিস একদম মানে যেমন চলছে, আবার আমাদের মানে আমরা নিচের দিকে নামছি না, আমরা উপর দিকেই উঠছি। এই যে আমি এখানে বসে আছি তোমাদের সবার সঙ্গে, এই যে মুহূর্তটা পেয়েছি আমি 2025-এ এসে, যে স্বপ্ন আমি দেখেছি 2000 সালে বা 2010 সালে, পেলাম। তো আমার মতো অনেকে পাচ্ছে, অনেকের স্বপ্ন পূরণ হচ্ছে, এবং স্বপ্ন পূরণের অনেক নতুন নতুন রাস্তা বেরোচ্ছে। কিন্তু এই প্রসঙ্গে আমি যদি ধরো বলি, আমি যদি 15ই আগস্টের দিকে চলে যাই, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি ওয়ার 2 আসছে, ধূমকেতু আসছে, কুলি আসছে, কিন্তু ধূমকেতুতে কিন্তু অনেকটা বেশি লড়াই করতে হবে। একদম একদম বিষয়টা হচ্ছে আমাদের বাংলাতে কেন বাংলা সিনেমাকে এতটা জিনিস ফেস করতে হবে। আমার এখানে আমি বসে আছি, এখানে সালমান খান এলো, ফার্স্টে তো আমরা মানে সবাই একসঙ্গে কি অবস্থায় আছি তার চেয়ে ওনার দিকে আগে দেখাবো, কারণ উনি সেই জায়গাটা তৈরি করে আছেন। আমাদের মানে আমাদের সবার চোখে বলিউড কি, সাউথের মুভি কি, এটা আমাদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তৈরি হয়ে আছে। তারা আমাদের যে সুপিরিয়র অবস্থায় আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা সেই পথে চলা শুরু করেছি, যে পৌঁছে গেছে আর আমাদের যে চলাটা, দুটো তো এক হবে না, এবং সেই এক হওয়াটা আশা করাটাও ভুল। কিন্তু আমরা আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছি, এটা আমাদের প্রাপ্তি। এই প্রাপ্তিকে স্বীকার করে নতুন স্বপ্ন দেখার কাজটা চালিয়ে যেতে হবে, এটাই। আচ্ছা, এবার আমি তোমার কাছে আসছি। তুমি বলে থিয়েটার নিয়ে তুমি প্রচন্ড প্যাশনেট ছিলে, আছে এবং থাকবে, কিন্তু আজ থেকে 20 বছর আগে থিয়েটারের অবস্থা এবং এখন থিয়েটারের অবস্থার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে। তোমার মতে মানে ইন ফিউচার থিয়েটার কোন দিকে এগোচ্ছে, তুমি সেটা নিয়ে একটু বল। এই রে মানে দেখো, থিয়েটার মানে একটা বহু পুরনো আর্ট ফর্ম, তো সেইটা মানে এখন যারা থিয়েটার করছি আমরা না কনফিউজড আছি বলে আমার মনে হয়, যে আমরা মানে আমরা আর্ট ক্যারি করবো না, আমরা হেরিটেজ ক্যারি করবো। মানে থিয়েটারের যে একটা মাহাত্ম্য, থিয়েটারের একটা রুট, থিয়েটারের একটা যে বিশালতা, সেইটা নিয়ে লড়বো, তাহলে তোমাকে মাটির কাছে গিয়ে থিয়েটার করতে হয়, আমাকে বেশি ফোক থিয়েটার নিয়ে পড়াশোনা করতে হয়। কিন্তু আবার দেখতে পাচ্ছি কলকাতায় থিয়েটার হচ্ছে, বাংলা ভাষায় থিয়েটার হচ্ছে, অভিনেতারা ভীষণ ওয়েস্টার্ন মডার্নাইজড অ্যাক্টিং করছে। তো মানে তুমি যদি আমাকে ভবিষ্যতের কথা জানতে চাও, তাহলে আমি বলবো যে দর্শককে একটু দায়িত্ব নিতে হবে। এটাই হচ্ছে, হ্যাঁ, মানে যেটা সব ক্ষেত্রে যেটা সিনেমা অলরেডি শুরু হয়ে গেছে, সেই জন্য আমরা আশাবাদী হতে পারছি যে আমাদের মতো নতুন মুখদেরকেও দর্শক ভালোবাসলেও বাসতে পারেন।
থিয়েটারে সেই জায়গাটা আমার মতে এখনো তৈরি হয়নি। এখনো মানুষ একটু নাম দেখে টিকিট কাটছে, আর না হলেই যেটা আমার সব থেকে খারাপ লাগে, বন্ধুকে একটা ফ্রি এর টিকিট চায়। বন্ধু যদি আমি হই, আমি তো আগে গিয়ে তোমার টিকিট কাটবো। সেইটা থিয়েটারে আমার মতে বলে যদি শুরু হয়ে যায়, তাহলে থিয়েটারেও সেলাই হবে একদিন। আচ্ছা, এবার আমি তোমার কাছে আসছি। একটা রিসেন্টলি একটা আমরা অন্য আঙ্গিকে কথা বলছি, অন্য ব্যাপার নিয়ে কথা বলছি। বুম্বাদ আমাদের ইন্ডাস্ট্রি রিসেন্টলি অন্য একটা মানে অনুষ্ঠানে কি মানে বাংলা কথা বলতে চাননি, সেটা একটা হিউজ কন্ট্রোভার্সি হলো। তো সেটা নিয়ে তুমি সেই মানে কি দৃষ্টিভঙ্গিতে দেখছো ব্যাপারটা, সেটা নিয়ে যদি একটু বলো। দেখো, উনি কোন মানসিক স্তর থেকে বলেছেন সেইটা আমরা কেউ বাইরে থেকে জানতে পারবো না, ঠিক আছে? এবং আজকে যে মানুষটা এতটা দিয়েছে আমাদের বাংলা 40 বছর উনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য সবটা আলোকপাত করে। যে মানুষটা এত বছর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে দিয়েছেন, সে যখন একটা জায়গায় গিয়ে ওরকম একটা কমেন্ট করছেন, তার মানে তার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণ ছিল, বা বলতে যেতে পারে পেশাগত কারণ ছিল, বা বলা যেতে পারে ভাষাগত কারণ ছিল, ঠিক আছে? এবার শুধুমাত্র 2 মিনিটের একটা ভিডিও দেখে আমরা কোনো কিছু বিচার করতে পারবো না। হ্যাঁ, এবং তার সঙ্গে এবং সে পরবর্তীকার আরেকটা বড় বিবৃতিও দিয়েছেন, সেটাও আমাদের সকলের সামনে এসছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এইটা না পুরোপুরি তার ব্যাপার। আর যে প্রতিবাদের কথা উঠে আসছে বাংলা ভাষা নিয়ে, হ্যাঁ, সেই বাংলা ভাষার প্রতিবাদটাও খুবই আর কি হালকা। এই যে আমার একটা মানে প্রশ্নের জায়গা থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা, সেটা হচ্ছে ওনাকে যারা প্রশ্নটা করছেন, মানে আমাদের তো এই নিয়ে কোনো দ্বিমত নেই যে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করেছেন এবং করছেন। উনি বাংলা ভাষাতেই সিনেমাটা করেছেন এবং ওনার বাংলা ভাষা নিয়ে কোনো দ্বন্দ্ব ওনার মনে কাজ করেন না। আর আমরা ওনাকে বাংলা বলতে দেখতে, উনি বাংলা বলতে জানেন এটাও আমি জানি। এবার উনি ওখানে তো এটা উনি ইংরেজি বলতে পারেন কি পারেন না সেটা প্রমাণ করার জন্য তো উনি স্টেজে যাননি। উনি ওনার কাছে ওনার স্বাধীনতা আছে, উনি কি ভাষায় কথা বলবেন সে ভাষায় কথা বলছেন। এই যে আমি আমার কথা বলার মাঝখানেও বেশ কিছু ইংরেজি শব্দ চলে আসছে, প্রত্যেকেরই আসে আমাদের। আর উনি যদি ওই ভাষায় কথা বলতে চান, তো তাতে তো কার কি মানে আপনি জামা কাপড় পরবেন, আপনি কি ভাষায় কথা বলবেন, এটা তো আপনার নিজস্ব ব্যাপার। বাংলা ভাষাকে প্রমোট করার জন্য অনেক মাধ্যম আছে, অনেক প্রচেষ্টা সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের বাইরে গিয়েও হয়ে চলেছে। উনি ওখানে যদি বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করতে যেতেন, তাহলে যদি ইংরেজি শব্দ ব্যবহার করতেন, তাহলে একটা স্ট্যান্ড তৈরি হতো যে উনি কেন করলেন। উনি তো বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করতে ওখানে যাননি, তাহলে এই কন্ট্রোভার্সিটা হওয়ার কারণ কি? এটাই। তো আমরা ইন্টারভিউয়ের একদম লাস্টের দিকে এবার সবার কাছে এক এক করে জেনে নেবো যে দর্শকের জন্য তাদের কি বক্তব্য রয়েছে। লেডিস ফার্স্ট। না, লেডিস ফার্স্ট কেন হবে? এইটাই ভাঙা উচিত সবার আগে। একদম ট্রেন থেকে লেডিস তুলে দিক না। আমি বলবো দর্শকদের যে আপনারা সবাই সেলাই দেখুন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে, এবং আমাদেরকে সাপোর্ট করুন, আশীর্বাদ দিন। আমরা সবাই নতুন এখানে, স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে, অ্যাক্টর থেকে শুরু করে, আমি নিজেও ডিরেক্টর থেকে শুরু করে, প্রডিউসার থেকে শুরু করে, অনেকে মিউজিকে যারা লিরিসিস্ট করেছেন বা কম্পোজ করেছেন, সবাই নতুন, অলমোস্ট সবাই নতুন। আর তাদের সঙ্গে কিছু কিছু অভিজ্ঞ ব্যক্তিরাও আমাদের সাথ দিয়েছেন, আমাদের হেল্প করেছেন। আপনারাও আসুন, সেলাইকে অনুভব করুন প্রেক্ষাগৃহে। প্রথমেই সব মানে তোমাকে পার্সোনালি ধন্যবাদ এবং তোমার সমস্ত ভিউয়ার্সদের থ্যাঙ্কস, আগাম ধন্যবাদ যে আপনারা দেখলেন। আর আশা রাখবো যে সেলাইটাও দেখবেন। আমার সিনেমা নিয়ে যেটা বলার, দেখুন না, আমরা প্রত্যেকেই গান গাই, কেউ কবিতা বলি, আবৃত্তি করি, কিন্তু সবাই তো যে গান গাইছে বাথরুমেও গান গায়, নর্মালিও গান গায়, সে তো গায়ক নয়। তার ওটা যেমন একটা কোয়ালিটি, কবিতা বলা কোয়ালিটি, গান গাওয়া কোয়ালিটি, এটা কোয়ালিটি, তেমন না ভালোবাসাটাও একটা কোয়ালিটি। সবাই না একইভাবে ভালোবাসতে পারে না, সবার ভালোবাসার ধরনটা আলাদা হয়। তো প্রেম কি অনুভূতি না অভ্যাস, মানে এক্স্যাক্টলি জিনিসটা কি? সবার মতো করে এই ভালোবাসাটা সমুদ্র এখানে ব্যক্ত করার চেষ্টা করেছে, এবং বিভিন্ন প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে বন্ধুত্ব হোক, বাবা মা হোক, স্নেহ হোক, তার মধ্যে ভালোবাসা শব্দটা কম। সেটা মুহূর্তের হতে পারে, বছরের হতে পারে, সারা জীবনের হতে পারে। তো কোন ভালোবাসাটা ঠিক কেমন এবং সেই সুথোর বন্ধনটা কেমন, যে সেলাই
মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্কের অনুভূতির সঙ্গে অনুভূতির, দিনের সঙ্গে রাতের, শরীরের সঙ্গে শরীরের, মনের সঙ্গে মনের, প্রত্যেকটা একটা বন্ধন যা ওই সুতোর প্যাচে আটকে থাকে। তো ওই সুতোর টানটা দর্শকদের থাকুক সেলাই দেখার পর, ওই টানটার অপেক্ষায় আমরা আছি। ধন্যবাদ। ওরা দুজন মানে প্রীতি আর ময়ূক যা সুন্দর করে বলেছে, আমি আর সমুদ্রের দিকে মুখ চাওয়াচাওয়ি করছিলাম যে আর নতুন বেটার কি বলবো, কিন্তু বেসিক ইনফরমেশন দিয়ে রাখি যে 25শে জুলাই থিয়েট্রিক্যাল রিলিজ হচ্ছে সেলাইয়ের, আপনারা সবাই আসুন। আমার যেটা নিজের মনে হয়েছে সেলাইয়ে অভিনয় করতে গিয়ে বারবার, যে এই লাবণী, কৃষ্ণেন্দু, বিপ্লব, অমৃতা এরা আমাদের আশেপাশেই আছে। ওই এম এস ধোনি আনটোল স্টোরির একটা সিন আছে না, যেখানে রাজেশ শর্মা কাঁদছেন আর বুক চাপড়াচ্ছেন যে আমার ছেলে সেঞ্চুরি করেছে। সেলাই কিন্তু আমাদের অনেকের জীবনের সেঞ্চুরি হতে চলেছে। আমরা যতই বলি যে না ঠিক আছে তোরা কর না, আমি আছি পেছনে, আদতে আমরা চাই যে একটা মানুষ একটা চায়ের ভাই গিয়ে দিয়ে বলুক যে কেমন আছেন, দিনটা কেমন কাটছে। সেলাই হচ্ছে সেই মানুষটা যে আপনার কথা বলবে আপনার পাশে বসে। আমরা খুব যত্ন করে সেলাই করেছি। 25 তারিখ থেকে বাকি সেলাই করে সুন্দর কাঁথাতে জড়িয়ে এই বৃষ্টির দিনে একটা সুন্দর ল্যাদের ঘুমের কিন্তু দায়িত্ব দর্শক। তো সেলাই দেখুন সকলে। তোমাকে ধন্যবাদ, ইটস বিন আ ওয়ান্ডারফুল ইন্টারভিউ অ্যান্ড থ্যাঙ্কস টু মাই অল দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ অ্যান্ড ফিঙ্গার্স ক্রস ফর সেলাই। হ্যাঁ, যেটা হচ্ছে যে এখন যে পরিস্থিতি তা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি। হ্যাঁ। চারিদিকে যুদ্ধ হচ্ছে, দাঙ্গা হচ্ছে, চারিদিকে সমস্ত কিছু দাঙ্গার খবর, যুদ্ধের খবর, ঈশ্বরের প্রতি ভরসা উঠে যাচ্ছে, যখন তখন পারমাণবিক বোমা বিস্ফোরণ হতে পারে। এর মধ্যখানে আমার মনে হয় প্রেম উদযাপন সবচেয়ে বেশি প্রয়োজন। হ্যাঁ, প্রেম ভালোবাসা কমে যাচ্ছে বলে যুদ্ধের সংখ্যা বাড়ছে। অবশ্যই। আমরা একটা প্রেমের রিপ্রেজেন্টেটিভ হয়ে সেলাই আনছি, আপনার প্লিজ দেখুন এবং ভালোবাসা ছড়িয়ে দিন, ভালোবাসুন, এটাই হচ্ছে আমার কথা। একটা ছোট্ট সংযোজন আছে। এই আমাদের এখন না সিনেমায় দেখতে বসলেই বা ওয়েব সিরিজ দেখতে বসলেই কে কতটা কি করতে পারে একটা অদ্ভুত দৌড় আছে। কার মানে ফরেন লোকেশন সবচেয়ে বেটার হবে, কার টুইস্টের উপর টুইস্ট থাকবে, কে কত মিনিট ধরে অ্যাকশন করবে, কতটা মানে মানে একটা প্রচন্ড একটা মানে আইটেম সং থাকবে, এই একটা অদ্ভুত দৌড় চলছে। পলিটিক্যাল স্টান্স নেবে। একদম একদম। তার মাঝখানে না খুব সহজ, খুব সরল, আপনাদের সকলের বলার গল্প হচ্ছে সেলাই। জটিলতা নেই। যে গিট পড়ে যাওয়াটা আছে ওটা আমরা একটু তাকালেই, একটু নজর দিলে খুলে ফেলতে পারি, যেটা তাকানোটা হয় না। সেইটা মনে করিয়ে তার গল্প হচ্ছে সেলাই। হ্যাঁ, তো ওই শুধু ওই জটটা কাটানোর জন্য, প্রত্যেকের ইনার কনফ্লিক্টটা নিজের চোখে দেখার জন্য, ওই এক্সপিরিয়েন্স করার জন্য সেলাইটা দেখতে আসা খুব প্রয়োজন। তো সবার কাছে আপনার চ্যানেলের মাধ্যমে বিনম্র আবেদন, আসুন দেখুন 25শে জুলাই আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে সেলাই আছে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি প্রচন্ড এক্সাইটেড সিনেমাটার টিজার বা গান দেখি, এবার শুধুমাত্র হলে যাওয়ার অপেক্ষা। এবং প্রত্যেকটা দর্শককে বলবো সিনেমাটা দেখুন। বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর থেকেও বড় কথা একটা নতুন কাজকে সাপোর্ট করে, যেটা সবার আগে ইম্পর্টেন্ট। তো সেটাই বলবো, করুন, অবশ্যই গিয়ে দেখুন, এটাই বলার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।